হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। রাজসভা শুরু হতেই রাজ্যোতিষী মহারাজকে বললেন, মহারাজ, আগামী 2 দিনের মধ্যেই এক ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে আমাদের কৃষ্ণনগরে। মহারাজ বলল, তবে তো খুব চিন্তার বিষয় রাজ্যোতিষী। গোপাল বলল, রাজ্যোতিষী, এর কি কোনো প্রতিকার নেই? রাজ্যোতিষী বলল, যা ঘটে তা ঘটবে, একে খণ্ডাতে পারা যাবে না। মন্ত্রীমশাই বলল, তাহলে আগামচিনি কি লাভ হলো আমাদের? রাজ্যোতিষী বলল, লাভ তো আছেই মন্ত্রীমশাই, আগাম জানা থাকলে বিপদের সঙ্গে লড়াই করতে সুবিধা হয়। মহারাজ বলল, ঠিক বলেছ রাজ্যোতিষী, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতেই হবে। তাহলে এক কাজ করি, আমার এই প্রাসাদের মধ্যেই সমস্ত প্রজাদের আশ্রয়ের ব্যবস্থা করি। রাজপণ্ডিত বলল, এটা কি করে সম্ভব মহারাজ? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। মহারাজ বলল, তাহলে কি করি? কিন্তু আমার একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। এই বলে রাজসভা শেষ করে দিল। গোপাল বাড়িতে এসে একা একা বসে বসে ভাবছিল কি করা যায়। আর এদিকে গোপালের নাতি নাতিরা মাঠে খেলতে গেছিল। হঠাৎ গুলটে একটা সুড়ঙ্গর মতো দেখতে পায়। তখন গুলটে ন্যাপলাকে ডাকে, এই ন্যাপলা, এই ন্যাপলা, এদিকে আয়, একবার একটা জিনিস দেখবি। আর তখনই ন্যাপলা, পুটি সবাই গুলটের কাছে আসলো। ন্যাপলা বলল, চল একটু এগিয়ে দেখি। কিন্তু পুটি বলল, না, কেউ যাবে না, ভেতরটা খুব অন্ধকার, যদি সাপ থাকে সবাই গোপাল দাদুর বাড়িতে চলো, গোপাল দাদুকে সবটাই বলতে হবে। আর তখনই নাতি নাতিরা সবাই গোপাল দাদুর বাড়িতে আসলো আর সবটাই গোপাল দাদুকে জানালো। পরের দিন গোপাল তাড়াতাড়ি রাজসভায় গেল আর রাজসভায় গিয়ে সুড়ঙ্গের ব্যাপারে সবটা মহারাজকে বলল। মহারাজ তো লেট না করে সবাইকে নিয়ে সেখানে চলে গেল আর দেখলো অনেক বড় সুড়ঙ্গ। রাজপণ্ডিত বলল, মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। রাজ্যোতিষী বলল, আমারও তাই মনে হচ্ছে মহারাজ। মহারাজ বলল, মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয়? মন্ত্রীমশাই বলল, সবাই যখন চাইছে তখন এটাই হোক। মহারাজ তখন সেনাপতিকে বলল, সেনাপতি, লোক লাগাও, সুড়ঙ্গটা পরিষ্কার করতে হবে, বাসযোগ্য করে তুলতে হবে। আমাদের হাতে নষ্ট করার মতো সময় আর নেই, আজকের মধ্যেই যেন সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়। সেনাপতি বলল, ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। মহারাজ বলল, গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষাই নেই। গোপাল বলল, প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনাদের, ওরাই আমাকে এই সুড়ঙ্গের খবর দিয়েছে। মহারাজ বলল, মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে, যাতে আজকের মধ্যেই সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়, আর কালকের মধ্যে আমি প্রজাদের এখানে নিয়ে আসব। মন্ত্রীমশাই বলল, ঠিক আছে মহারাজ। তারপর সেখান থেকে সবাই চলে গেল যে যার বাড়িতে। কিন্তু মন্ত্রীমশাই আর সেনাপতি কাজে লেগে পড়ে। গোপাল বাড়িতে এসে প্রয়োজনীয় জিনিস একটা পুটলিতে বেঁধে নিচ্ছিল আর গিন্নিকে বলছে, গিন্নি, ও গিন্নি, আর কি কি লাগবে একটু দেখে নিও। গোপাল গিন্নি বলল, এ কি সর্বনাশ হলো গো? গোপাল বলল, এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রাকৃতির মার, প্রাকৃতির কাছে আমরা বড়ই অসহায়। গোপাল গিন্নি বলল, ভাগ্যিস রাজ্যোতিষী গণনায় আমরা আগাম জানতে পারলাম। গোপাল বলল, ভগবানের কাছে একটাই আর্জি, ক্ষতি যেন বেশি না হয়। এদিকে মহারাজ রাতে ঘুমোতেই পাচ্ছিলেন না। রানী বলল, কি ভাবছেন মহারাজ? মহারাজ বলল, ভাবনা কি আর একটা রানী, এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজ্যোতিষী গণনা করে জানিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই কৃষ্ণনগর আছড়ে পড়বে। আর আমার জ্যোতিষীর গণনা মিথ্যে হয় না, সেটা তুমি জানো রানী। রানী বলল, মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকাল থেকে রাজ্যবাসীদের সেই সুড়ঙ্গে চলে গেল। সন্ধ্যা হতে না হতেই দুর্যোগ শুরু হয়ে গেল।
রাজসভার সকল সভাসদ সেই রাত্রি একসঙ্গেই ছিল। মহারাজ রাজজ্যোতিষীকে জিজ্ঞাসা করল, রাজজ্যোতিষী, এই প্রাকৃতিক তাণ্ডব কতক্ষণ থাকবে? রাজজ্যোতিষী বলল, মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। মহারাজ বলল, দেখো রাজজ্যোতিষী, ভালো করে দেখো, তোমার এই গণনাটাও যেন মিলে যায়। রাজজ্যোতিষী বলল, মিলবে মহারাজ, কাল সকালে সূর্য উঠবে। রাজজ্যোতিষীর গণনা মতোই ঝড় বৃষ্টি বন্ধ হয়ে সকালে সূর্য উঠেছে। সকাল সকাল মহারাজ, মন্ত্রী আর গোপাল তিনজনেই রাজ্য ঘুরে দেখতে বেরিয়েছে কোথায় কি কতটা ক্ষতি হয়েছে। আর দেখলো অনেক ক্ষতি হয়েছে, সবার বাড়ি ঘর ভেঙে গেছে, গাছপালা সব ভেঙে গেছে, গ্রামের লোক কান্নায় ভেঙে পড়েছে। মহারাজ এসব দেখতে না পেরে মন্ত্রীমশাইকে বলল, মন্ত্রী, আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো বানিয়ে দিতে হবে, তুমি এই দায়িত্বটা নাও। মন্ত্রীমশাই বলল, নিশ্চয় মহারাজ। তারপর মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, এটারই তো অপেক্ষা করছিলাম আমি। গোপাল সেখান থেকে বাড়িতে আসলো আর দেখলো যে গিন্নি কান্না করছে। গোপাল বলল, কেঁদো না গিন্নি, কেঁদো না, মহারাজ ঘর গড়ে দেওয়ার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। গোপাল গিন্নি বলল, কি, মন্ত্রীমশাইকে? মহারাজ আর কাউকে পেলেন না? গোপাল বলল, যার 9-এ হয় না তার 90-তেও হয় না গিন্নি, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার মতো পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। দুদিনের মধ্যে গ্রামের লোকেদের বাড়ি বানিয়ে দেওয়া হয়ে গেল। এইদিকে গোপাল নিজের বাড়িতেই পাইচারি করতে লাগলো। হঠাৎ কিছু গ্রামের লোক গোপালের বাড়িতে আসলো। ভোলা ময়রা বলল, গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার সর্বনাশ হয়ে গেল গো। গোপাল বলল, কেন, কি হয়েছে, কিসের সর্বনাশ ভোলা ময়রা? ভোলা ময়রা বলল, হঠাৎ করে ঘরের দেওয়ালটা ভেঙে পড়ল। গোপাল বলল, মানে? এই তো সেদিন তোমার বাড়ি ঘর মহারাজ বানিয়ে দিলেন। এদিকে পুটির বাবা এসেও বলল, গোপাল দাদা, আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। গোপাল বলল, সে কি? পুটির বাবা বলল, মহারাজের কি দরকার ছিল এই কম দামি জিনিস দিয়ে ঘর করে দেওয়া? গোপাল বলল, না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষটা আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি শুধু একটা প্রমাণের অপেক্ষা করছিলাম। চলো মহারাজের কাছে চলো। এদিকে মহারাজ তো মন্ত্রী মশাইয়ের কাজে খুশি হয়ে 2 দিনের ছুটি দিয়েছিলেন, আর মন্ত্রী মশাই 2 দিন ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে গেল। এদিকে মহারাজের কাছে গোপাল, ভোলা ময়রা আর পুটির বাবা আসলো আর সবটাই বলল। মহারাজ বলল, কি বলছো তোমরা? হ্যাঁ, এটাও কি সম্ভব? আমি কোথায় ভালো কাজের জন্য 2 দিন ছুটি দিলাম মন্ত্রী মশাইকে। ভোলা ময়রা আর পুটির বাবা বলল, হ্যাঁ মহারাজ, এর এক বর্ণও মিথ্যা নয়। গোপাল বলল, কুত্তার লেজ কখনো সোজা দেখেছেন মহারাজ? যতই টানুন না কেন, ছেড়ে দিলেই বাঁকা তো বাঁকাই হয়ে যায়। মহারাজ বলল, না না, আজকেই ওর শেষ দিন, আগে ওই মন্ত্রীকে ডেকে আনি, তারপর ওর বিচার বসাবো। গোপাল বলল, মহারাজ একদম না, মন্ত্রীমশাই যেন কোনো মতেই বুঝতে না পারে যে আমরা সব জেনে গেছি। মন্ত্রীমশাই ছুটি কাটাক, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছেন, এবার ফাঁদটা দেখুন। তারপর গোপাল মন্ত্রীর বিরুদ্ধে একটা পরিকল্পনা করলো আর সেটা মহারাজকে বলল। মহারাজ বলল, বাহ গোপাল, বাহ, এই বুদ্ধিটা তো খুব ভালো, মন্ত্রী তো টোপটা তো গিলবে। গোপাল একটা চিঠিতে লিখল, তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন, 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর যাও না নিয়ে। এই কবিতাটা লিখে একটা নকশা বানিয়ে রাখলো চিঠিতে। তারপর গোপাল গুলটের বাড়িতে গেল আর গুলটেকে চিঠিটা দিল আর বলল, এই চিঠিটা মন্ত্রীমশাইয়ের বাড়িতে লুকিয়ে লুকিয়ে রেখে আসতে হবে, পারবি তো? গুলটে বলল, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ হয়ে যাবে গোপাল দাদু। গুলটে গোপাল দাদুর কথা মতোই রাতের অন্ধকারে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে ওই চিঠিটা মন্ত্রীমশাইয়ের বিছানায় রেখে দিল। পরের দিন সকালবেলা মন্ত্রীমশাই শ্বশুরবাড়ি থেকে চলে আসে আর এসেই রাজসভায় যাওয়ার জন্য রেডি হয়। হঠাৎ বিছানার এক কোণে একটা চিঠির মতো দেখতে পেল।
তারপর ওই চিঠিটা হাতে নিয়ে পড়লো। যেই না চিঠিটা পড়লো, মন্ত্রীমশাই তো খুব খুশিতে গিন্নিকে ডাকতে লাগলো, গিন্নি ও গিন্নি, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। মন্ত্রী গিন্নি এসে বলল, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? তারপর মন্ত্রীমশাই ওই চিঠিটা গিন্নিকে দিয়ে বলল, এই দেখো। মন্ত্রী গিন্নি চিঠিটা দেখে বলল, ও মা, সে কি গো, গুপ্তধন, কিন্তু কোন দেওয়ালটা সেটা তো লেখা নেই। মন্ত্রীমশাই বলল, পূর্ব দিকে চিঠিটা পেয়েছে, তার মানে পূর্ব দিকের জানালা থেকে দুপা হেঁটে ঘুরব। যাই, বটাঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। মন্ত্রী গিন্নি বলল, ওদের আবার কিছু বলো না, না হলে আবার ভাগ দিতে হবে। মন্ত্রী বলল, তুমি খেপেছো? আমি কি অতই বোকা নাকি? হ্যাঁ, বলবো বাগান করার জন্য মাটি কোপাবো। যাই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। মন্ত্রীমশাই তাড়াতাড়ি কোদাল নিয়ে আসলো আর পূর্ব দিকে জানালা দিয়ে দুপা হেঁটে দেওয়াল ভাঙতে লাগলো। একটু পর দেওয়ালটা ভেঙেই গেল। মন্ত্রীমশাই বলল, কি গো গিন্নি, এখানে তো কোনো গুপ্তধন নেই। মন্ত্রী গিন্নি বলল, তাহলে পাশের দেওয়ালটাও ভাঙো। মন্ত্রী বলল, ঠিক বলেছ গিন্নি। এই বলে সেই দেওয়ালটাও ভেঙে ফেলল মন্ত্রী। আর তখনই মহারাজ, গোপাল, ভোলা ময়রা, পুটির বাবার সবাই এলো। মহারাজ বলল, বাহ বাহ, খুব সুন্দর। গোপাল, জানো তো, বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভেঙে দিতে পারে। এই বলে হাসতে থাকলো। গোপাল বলল, মন্ত্রীমশাই, গুপ্তধন তখনও ছিল না আর এখনও নেই, শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। মহারাজ বলল, এই মন্ত্রী, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবদের ঘর বানালে। তোমার কাছে যা অর্থ আছে তা এখনই ফেরত দাও, আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। মহারাজ তারপর ভোলা ময়রা আর পুটির বাবাকে কথা দিল যে তোমাদের ঘর আবার নতুন করে তৈরি করে দেওয়া হবে, আর এবার সব দায়িত্ব গোপালের। ভোলা ময়রা আর পুটির বাবা বলল, ধন্য মহারাজ, ধন্য আপনি। তো ফ্রেন্ড, গল্পটা এইটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।